রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আরও একটি অনবদ্য ভিন্ন স্বাদের ছোট গল্পের আলোচনায় সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমি মৌলি। আজকের গল্পটির নাম হচ্ছে ছুটি। রবীন্দ্রনাথ ঠাকুর হলেন ছোট গল্পের জনক। নানান স্বাদের ভিন্ন ভিন্ন ছোট গল্প রচনা করে বাংলা বা গল্পের ভাণ্ডারকে তিনি সমৃদ্ধ করে তুলেছেন। আজকের তার গল্প ভাণ্ডার থেকে তোমাদেরকে এই গল্পটি শোনাবো। আজকের এই গল্পটি মূলত একটি 13 থেকে 14 বছর বয়সের ছোট্ট বালককে কেন্দ্র করে লেখা হয়েছে, যার নাম হচ্ছে ফটিক চক্রবর্তী। এই ছোট বালকটির জীবন কিভাবে পরিবর্তিত হলো, একটি প্রাণচঞ্চল শিশু বা দুষ্টু বালক থেকে তার জীবন কী মোড় নিল, এই সমস্ত আলোচনাই করব আজকের গল্পে। এবার বয়সের নিরিখে যদি ভাগ করি তবে প্রথমেই শৈশব আসে, তারপর হলো কৈশোর, যৌবন এবং বার্ধক্য দশা। আলোচ্য গল্পে আমরা দেখব ফটিক নামের একটি ছেলের জীবনচর্চা। তার বয়স হচ্ছে গিয়ে 13 থেকে 14 বছর। এই বয়সটাকে আমরা বলি টিনেজার। এটা হলো এমন একটা সময় মানুষের জীবনে যখন আমরা পুরোপুরি শিশুও থাকি না। গল্পের শুরু হচ্ছে যে বালকদের সর্দার ফটিক গ্রামের বিস্তৃত পরিসরে পুকুরের ধারে আরও অনেক ছেলেদের সঙ্গে খেলাধুলো করছে, এবং তাকে বালকদের সঙ্গে খেলাধুলো করছে বলে বালকদের সর্দার বলা হয়েছে। তার কারণ খেলার যত বুদ্ধি, যত দুষ্টুমি সব তার মাথা থেকেই আসে। অন্য বাচ্চারা তাকে অনুসরণ করে, তাই তাকে বালকদের সর্দার বলা হচ্ছে। ফটিকের একটি ভাইও আছে, যার নাম হচ্ছে মাখন। মাখন ছেলেটি খুব শান্তশিষ্ট, তাই তাদের মা মাখনকে একটু বেশি ভালোবাসে, কারণ মাখন তার মার সব কথা শোনে এবং সব কিছুই শুনে চলে। আর ফটিক একটু বেশি দুষ্টুমি করে। গ্রামের অন্য বাচ্চারা সহ তার ভাই মাখনের সাথেও দুষ্টুমি করে সে। খেলার মধ্যে ফটিকের মাথায় একটা বুদ্ধি উপনীত হয়েছে যে নদীর তীরে গাছের একটি গুড়ি কেটে রাখা আছে, সেগুলিকে গড়িয়ে নিয়ে গেলে কেমন হয়। এমন সময় আমরা দেখি সেই গুড়ির ওপর বসে রয়েছে মাখন, এবং সে কিছুতেই কিন্তু সেই গাছের গুড়ি থেকে উঠবে না বা নামবে না। ফটিক অনেকবার চেষ্টা করে তার ভাইকে গুড়ি থেকে নামানোর পর সেই গুড়িটি গড়িয়ে দেওয়ার, কিন্তু মাখন কিছুতেই রাজি হয় না সেই গাছের গুড়ি থেকে নামার জন্য। মাখন যখন কিছুতেই গাছের গুড়ি থেকে নামতে রাজি হয় না, ফটিক তখন গাছের গুড়ি সদ্য তাকে গড়িয়ে দেয় বা গড়াতে শুরু করে। এর ফলে গাছের গুড়ি থেকে যা হবার তাই হয়। গাছের গুড়ি থেকে মাখন পড়ে যায় এবং ব্যথা পায়। এরকম আচরণ মাখন এবং ফটিকের মধ্যে প্রায়শই হয়ে থাকে। মাখন চোট পাওয়ার পর যথারীতি সব কিছু তার মায়ের কাছে গিয়ে নালিশ করে এবং দোষটা ফটিকের ঘাড়ে দিয়ে দেয়। তার মাও ভাবে যে ফটিকের জন্যই তার ছোট ছেলে মাখন আহত হয়েছে। এই রকম ঘটনা তাদের জীবনে প্রায়শই ঘটতে থাকে এবং সব কিছুর দায় গিয়ে পড়ে ফটিকের উপর। ফটিক তার মার কাছে বকা শুনে মার ইত্যাদি খায়। যাই হোক, সেই সময় সেই গ্রামে একটি অচেনা নৌকো এসে ভেড়ে, এবং সেই নৌকো থেকে নামে একজন অচেনা ব্যক্তি। তিনি নৌকো থেকে নেমে একটি ঠিকানা জানতে চান। সেই সময় ফটিক অনির্দিষ্ট দিক তাকে আঙুল দেখিয়ে দিয়ে বা অনির্দিষ্ট দিকে আঙুল দেখিয়ে তাকে বলে, দেখিয়ে দিলেও পরবর্তীকালে ভদ্রলোক অন্য ব্যক্তির থেকে জেনে সেই বাড়িতে পৌঁছায়। পরবর্তীকালে আমরা দেখি প্রকৃতপক্ষে সেই ব্যক্তি ফটিকদেরই বাড়ির ঠিকানা খুঁজছিল। ফটিক বাড়ি পৌঁছে দেখে সেই ব্যক্তি তার আর কেউ নন, তিনি তার নিজের মামা, যিনি চাকুরির জন্য পশ্চিমে অবস্থান করেছিলেন। বর্তমানে তিনি কলকাতায় এসে বসবাস করছেন। বহুদিন পর সে তার বোনের সঙ্গে দেখা করতে এসেছেন। যথারীতি ফটিকের মামা তার বোনের সংসারের অবস্থা দেখে খুবই দুঃখিত হন। তার কারণ তার বোনের স্বামী নেই, মারা গেছেন, এবং পিতৃহীন 2 বালককে নিয়ে ফটিকের মা একা কষ্টে সংসার চালাচ্ছে।
তো ফটিকের মায়ের সাথে কথা বলে বুঝতে পারেন এই দুটি ছেলেকে নিয়ে ফটিকের মা খুবই চিন্তিত। বিশেষ করে ফটিককে। সে তার মায়ের বড় ছেলে হলেও সে এখনও পর্যন্ত তেমনভাবে কোনো শিক্ষা দীক্ষার গ্রহণ করতে পারেনি। সে সরাসরি সারা দিন ধরে দুষ্টুমি করে বেড়ায় এবং তার মা তার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। তখন বিশ্বম্ভরবাবু তার বোনকে বললেন যে ফটিককে কি তার সঙ্গে কলকাতায় পাঠাতে পারবে বা পাঠাতে ইচ্ছুক। যদি পাঠানো হয় তিনি তার যথার্থ শিক্ষার ব্যবস্থা করবেন এবং তাকে স্কুলে ভর্তি করিয়ে দেবেন। এই প্রস্তাবে ফটিকের মা খুবই খুশি হন, কারণ তিনি জানেন যে কলকাতায় গিয়ে ভালো স্কুলে পড়লে ফটিক ভালো করে মানুষ হতে পারবে। এবং ফটিকের কাছে যখন এই প্রস্তাব প্রেরণ করা হয় তখন ফটিক ভীষণ খুশি হয়ে ওঠে, কারণ সে কখনোই গ্রাম থেকে কোথাও যায়নি, কলকাতার শহর দেখেনি, গাড়ি ঘোড়া চড়েনি। সে গাড়ি ঘোড়া চড়েই কলকাতায় যাবে। এই আনন্দে ফটিক এক কথায় মামার বাড়ি যেতে এবং সেখানে থাকতে রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখি অদম্য উৎসাহ নিয়ে ফটিক বলে ওঠে হ্যাঁ, সে মামার বাড়ি যাবে, ওখানে পড়াশুনো করবে, থাকবে। আসলে তখনও পর্যন্ত সে এটা অনুভব করতে পারে না যে নিজের গৃহ ছেড়ে, নিজের মাকে ছেড়ে পরবাস গিয়ে পরের বাড়িতে থাকাটা তার পক্ষে আদৌ ভালো হবে নাকি হবে না। সাময়িক আনন্দ এবং উত্তেজনায় ফটিক মামার বাড়িতে গিয়ে মামার সঙ্গে থাকতে রাজি হয়। যার এরপর আমরা দেখি নিজের সমস্ত খেলনা, ঘুড়ি, লাটাই সব কিছু তার ভাইকে অকাতরে বিলিয়ে দিয়ে ফটিক আনন্দ করতে করতে মামার সঙ্গে মামার বাড়িতে গমন করে। এরপরে মামার বাড়িতে আসার পর আমরা দেখি তার মামা বিশ্বম্ভরবাবু আর তার মামির সঙ্গে যখন কয়েকটি ফটিকের তার মামা বিশ্বম্ভরবাবু তার মামির সঙ্গে যখন ফটিকের আলাপ করিয়ে দেন, তার মামি ফটিকের তার সংসারে নতুন করে আসাটা নিয়ে বেশ বিব্রত এবং বিরক্ত হন। ফটিককে তিনি দেখেন পরগাছা রূপে। তার নিজের রয়েছে 3-4টি ছেলে মেয়ে, তো নিজের এতগুলো সন্তান সেই নিয়ে সংসার চালাতে নিজেই হিমশিম খান। তার মধ্যে একটি 13 থেকে 14 বছরের বালককে তিনি উৎপাত রূপে গণ্য করেন। তাহলে একটি 13 থেকে 14 বছরের বাচ্চাকে তার মামি কিভাবে গণ্য করছে বলো তো? একটি পরগাছা রূপে গণ্য করেন। এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর অপূর্ব সুন্দরভাবে এই 13 থেকে 14 বছরের বালকের চরিত্রগত বৈশিষ্ট্য এবং বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, ছেলেরা না হতে পারে স্নেহের পাত্র, না হতে পারে কারোর সঙ্গ সুখের যোগ্য, এরা যেন একটি গলগৃহ বা উপদ্রব রূপে গণ্য হয় সবার কাছে। কারণ এদের মধ্যে না শিশুসুলভ কোনো লাবণ্য থাকে, না বয়স্ক ব্যক্তিসুলভ কোনো অভিজ্ঞতা থাকে। এরা যেন একটি পরগাছা, এদের মধ্যে যেন সংসারী মানুষ কোনো লাভযুক্ত তথ্য খুঁজে পায় না। তাই এদের সঙ্গে সকলে দুর্ব্যবহার করে, সকলেই এদের দূর করে। এদের মুখে আধো আধো কথা ন্যাকামি, পাকা কথা জ্যাঠামি এবং কথা মাত্রই পাগলের প্রলাপ। তাই এই বয়সী বালক কারোর সংসারে গিয়ে হঠাৎ করে উপনীত হওয়াটা যতখানি সেই সংসারের জন্য উপকূল, তার থেকে অনেক বেশি খারাপ।